সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য প্রি এমসিকিউ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শীতলচন্দ্র দাস, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের নিয়মিত আয়োজনের সাথেই থাকছে আমরা বিগত সময়গুলোতে ঢাকা বোর্ড 2024 থেকে শুরু করে আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালে যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এমসিকিউটা এসেছিল সেই প্রশ্নটা আজকে সমাধান করব। সেই সাথে আমরা প্রত্যেকটা এমসিকিউর বিস্তারিত সমাধান দিয়ে থাকি, তোমরা সেটা জানো যারা আমাদের এই লাইভটা নিয়মিত দেখো। এবং আমি এইটুকু তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের এই লাইভ ক্লাসটা দেখলে অন্ততপক্ষে তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষায় যে সকল এমসিকিউগুলো আসে তার মিনিমাম যারা মোটামুটি প্র্যাকটিস করে তারা কমপক্ষে 20 থেকে 25টা এমসিকিউ অনায়াসে সলভ করতে পারবে। যারা একটু বেশি এক্সারসাইজ করবে এবং আমাদের ভিডিওগুলো বারবার দেখবে, আমরা যে বিভিন্ন টিপস এবং ট্রিক্সগুলো বলে দিই সেগুলো যদি তোমরা আত্মস্থ করতে পারো তাহলে খুব সহজে আমি আশা করি 30 থেকে 28, 29 পাওয়া খুবই সহজ হবে। সুতরাং তোমাদের সাফল্য কামনায় আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাচ্ছি। সিলেট বোর্ড 2024 আজকে আমরা সমাধান করব সিলেট বোর্ড 2024। সিলেট বোর্ড 2024 এক নম্বর এমসিকিউ হলো অগ্রিম ভাড়া 30,000 টাকা হিসাবকাল শেষে উক্ত অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হলে আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়ে। অর্থাৎ অগ্রিম ভাড়া যদি 20,000 টাকা থাকে, সেটা যদি আমরা হিসাবকাল শেষে মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে আমাদের কি হয়। যেমন অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হলে আমাদের ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। তার মানে কি, এটা জাবেদাটা হলো ভাড়া খরচ হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। তার মানে আর্থিক বিবরণীতে আমাদের যেটা হলো, এটা হলো আমাদের খরচকে বৃদ্ধি করে, খরচ বৃদ্ধি করে। আর এখানে অগ্রিম ভাড়া তাহলে আমাদের সম্পদ হ্রাস করে। অগ্রিম ভাড়া ক্রেডিট মানে হলো সম্পদ হ্রাস। এখন যদি আমরা সেটার ব্যাখ্যাতে যাই, দেখি কি বলেছে। 20,000 টাকা অগ্রিম ভাড়া হ্রাস পাবে, এটা সঠিক। মোট চলতি সম্পত্তি 20,000 টাকা হ্রাস পাবে, এটা আমাদের সম্পদ ছিল। এখন এটা বলতে অগ্রিম ভাড়াটা হলো আমাদের চলতি সম্পদ ছিল, এখন সেটা হ্রাস পেয়েছে। ক্রেডিট করেছে মানে কি, এটা হ্রাস পেয়েছে। তাহলে এটা সঠিক হবে। ভাড়া খরচ 20,000 টাকা হ্রাস পাবে, প্রশ্নই আসে না, ভাড়া খরচ 20,000 টাকা বৃদ্ধি পাবে। তার মানে কি, এখানে আমরা সহজেই বলতে পারি যে উত্তর হবে 1 ও 2। সুতরাং সঠিক উত্তর হবে ক, 1 ও 2। তাহলে 1 এর সঠিক উত্তর হবে ক, 1 ও 2। এবার আসি 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর এমসিকিউতে বলেছে একটি দায় কমলে কি হয়। একটি দায় কমলে কি হওয়ার সম্ভাবনা আছে। অন্য দায় বৃদ্ধি পাবে, হতে পারে একটি দায় কমলে অন্য একটি দায় বৃদ্ধি পেতে পারে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এটাও হতে পারে, কারণ একটি দায় কমার ফলে মালিকানা সত্ত্ব বাড়ে। যেমন অনুপার্জিত আয় যদি উপার্জিত হয়, তাহলে অনুপার্জিত আয় হলো দায়, সেটা যখন উপার্জিত হবে তাহলে একটি দায় কমে যাবে। অপরদিকে যখন সেটা আয়ে পরিণত হবে, তার মানে কি, আয় বৃদ্ধি পাবে। আর আয় বৃদ্ধি পাওয়া মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। তার মানে 2 নম্বরটা হতে পারে।
সম্পত্তি হ্রাস পায়। একটি দায় কমলে একটা সম্পত্তি হ্রাস পেতে পারে। কারণ কি, যদি আমাদের পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো, তার মানে কি একটা দায় কমলো, সাথে সাথে আমার সমপরিমাণ নগদ টাকা সম্পত্তি কমে গেল। তার মানে হলো এই তিনটাই হতে পারে। একটি দায় কমলে অন্য একটি দায় বৃদ্ধি পেতে পারে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেতে পারে, সম্পত্তি হ্রাস পেতে পারে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে 1, 2 ও 3। 2 এর সঠিক উত্তর হবে ঘ, 1, 2 ও 3। এবার 3 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। সেটা হলো, বলছে তমালের ব্যবসায়ের হিসাবের বই হতে নিম্নোক্ত তথ্য দেওয়া হলো। প্রারম্ভিক মজুদ 30,000 টাকা, সমাপনী মজুদ 20,000 টাকা, সমন্বিত ক্রয় 1,20,000 টাকা, প্রারম্ভিক মণিহারি 5,000 টাকা। এবার আমাদের প্রশ্ন হলো, হিসাব উদ্বৃত্তগুলোর কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? হিসাব উদ্বৃত্তগুলোর কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? আমি তোমাদেরকে একটু আশ্বস্ত করে দিই, আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউর প্রশ্নগুলো যে সমাধান করে এখানে যখন লাইভ করি তখন আমাদের প্রশ্নগুলো এখানে থাকে না। বাট আমরা যখন এই ভিডিওটা, লাইভের যে ভিডিওটা আমরা আবার আমাদের ফেসবুক পেজে কিন্তু দিয়ে দিই, সেখানে স্ক্রিনের মধ্যে আমরা প্রশ্নটা দেয়া থাকে। তোমরা লাইভটা যারা মিস করবো তারা ভিডিওটা দেখলে প্রতিটা এমসিকিউর প্রশ্নটা আমাদের দেয়া থাকে। এখন লাইভে প্রশ্নটা দেওয়া সম্ভব নয় আসলে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের তথ্য দেয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, সমন্বিত ক্রয় এবং প্রারম্ভিক মণিহারি। তার মানে হলো কি, রেওয়া মিলে যদি সমন্বিত ক্রয় থাকে, রেওয়া মিলে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে আমরা জানি সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখানের উদ্বৃত্ত আছে প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, সমন্বিত ক্রয়, প্রারম্ভিক মণিহারি। তার মানে সমাপনী মজুদ পণ্য আসবে, প্রারম্ভিক মণিহারি আসবে, সমন্বিত ক্রয় আসবে, কিন্তু প্রারম্ভিক মজুদ আসবে না। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ক। 3 এর সঠিক উত্তর হলো ক, প্রারম্ভিক মজুদ। চার নাম্বার বলছে ওই বছর তমাল কত টাকার পণ্য ক্রয় করেছিল? 4 নাম্বার হলো, 4 নাম্বারটা সমাধান করার জন্য আমাদের একটু স্পেস প্রয়োজন পড়বে। আমরা জানি বলছে ওই বছর তমাল কত টাকার পণ্য ক্রয় করেছিল। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বা সমাপনী মজুদ। এখন সেখান থেকে যদি আমরা ক্রয়ের পরিমাণটা বের করি তাহলে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে, যেমন ক্রয় সমান সমন্বিত ক্রয় যোগ সমাপনী মজুদ বা প্রারম্ভিক মজুদ। আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে সহজেই ক্রয়ের পরিমাণ পেয়ে যাব। যেমন এখানে প্রারম্ভিক মজুদ সমন্বিত ক্রয় আছে হলো 1,20,000 টাকা যোগ সমাপনী মজুদ আছে 20,000 বা প্রারম্ভিক মজুদ 30,000 টাকা। সুতরাং ক্রয়ের পরিমাণ হবে 1,10,000 টাকা। তাহলে সঠিক উত্তর হবে 1,10,000 টাকা আছে হলো গ নাম্বারে। সুতরাং সঠিক উত্তর গ। এবার আসি 5 নাম্বারে। বলছে 5 নাম্বার
5 নাম্বার হলো মূলধন একটি ব্যবসা প্রতিষ্ঠানের কি? মূলধন একটি ব্যবসা প্রতিষ্ঠানের হলো অন্তদায়, অর্থাৎ একটা ব্যবসায়ী, আমরা জানি ব্যবসায় সত্তানীতি অনুসারে ব্যবসায় এবং মালিক দুইটা আলাদা সত্তা। সেক্ষেত্রে ব্যবসায় থেকে যখন কোনো কিছু মালিকের দিকে যাবে সেটা হলো উত্তোলন, আবার মালিক থেকে কোনো কিছু যখন ব্যবসার দিকে আসবে সেটা হলো মূলধন। সেই দৃষ্টিকোণ থেকে ব্যবসায়ে যে মূলধনটা আনা হয় সেই মূলধনটা টুমুরু ব্যবসায় মালিককে একটা পার্টিকুলার সময় পরে অবশ্যই ফেরত দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই মূলধনটা ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত ব্যবসায় মালিকের কাছে দায়বদ্ধ থাকে। এই জন্য মূলধনকে সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের অন্তদায় বলা হয়। এখানে যেটা বলা আছে, মূলধন সম্পদ না, মূলধন আয় না, বহিদায় না, অন্তদায়। কারণ হলো ব্যবসায় ও মালিক একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অভ্যন্তরীণ পক্ষ হিসাবে থাকে। সেই জন্য যেহেতু ব্যবসায় মালিকের কাছে দায়বদ্ধ, তার মানে যেহেতু তারা ব্যবসার অভ্যন্তরীণ অবস্থান করে, সুতরাং একজন আরেকজনের কাছে দায় বৃদ্ধি বা হ্রাস যাই হোক না কেন তাদের মধ্যে অভ্যন্তরীণ ঘটনাগুলো ঘটে থাকে। সেই জন্য এই মূলধনকে সাধারণত অন্তদায় বলা হয়। সুতরাং 5 নম্বরের সঠিক উত্তর হবে গ। 5 নম্বরের সঠিক উত্তর গ, অন্তদায়। এটা হবে 1,10,000 টাকা। 6 নম্বর বলছি হিসাব বিজ্ঞানের জনক কে? এটা তোমরা সকলেই পারবা। হিসাব বিজ্ঞানের জনক হলো লুকা পেসিওলি। হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। উত্তর হলো গ, লুকা পেসিওলি। 7 নম্বর হলো হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? এর আগে আমাদের জানতে হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে কি বোঝায়। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলো থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা বসবাস করে, অভ্যন্তরে যারা থাকে, তারা যদি তথ্যটা ব্যবহার করে তারাই হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। যেমন মালিক, ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারী, অভ্যন্তরীণ নিরীক্ষক, এগুলো হলো হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। সুতরাং এখানে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে আছে আয়কর কর্তৃপক্ষ, তারা তৃতীয় পক্ষ, পাওনাদার তৃতীয় পক্ষ, বিনিয়োগকারী তৃতীয় পক্ষ। সুতরাং সঠিক উত্তর হবে গ, ব্যবস্থাপক। 7 নম্বরের সঠিক উত্তর হবে গ, ব্যবস্থাপক। এবার আসি 8 নাম্বার। 8 নম্বর বলেছে নিম্নের কোন লেনদেনটি মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে সাধারণত কোন কোন হিসাবগুলো, সেটা যদি আমরা জানতে পারি। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের আয় যখন বৃদ্ধি পায় তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিক যদি ব্যবসায় কোনো কিছু প্রদান করে তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখি অপশনগুলো। অগ্রিমপ্রাপ্ত আয়, অগ্রিমপ্রাপ্ত আয় 1,000 টাকা। অগ্রিমপ্রাপ্ত আয় বলতে কি বোঝানো হয়? যে সকল নগদ অর্থ আমরা সেবা প্রদানের পূর্বেই যখন আমরা নগদ অর্থ গ্রহণ করি সেটা হলো অগ্রিমপ্রাপ্ত আয়। আর এই অগ্রিমপ্রাপ্ত আয় হলো ব্যবসার জন্য দায়। কারণ যতক্ষণ না পর্যন্ত আমি উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছি ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে আমি দায়বদ্ধ থাকি। সুতরাং এটা হলো দায়, এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে না। বিনিয়োগের সুদ প্রাপ্তি, হ্যাঁ, বিনিয়োগের সুদ প্রাপ্তি হলো আয়, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। ভাড়া প্রদান, ভাড়া প্রদান হলো ব্যয়, এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর ঋণের সুদ প্রদান, এটা হলো ব্যয়, বাট এটা অপরিচালন ব্যয়, তথাপিও এটা ব্যবসার জন্য ব্যয় এবং এর ফলে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সুতরাং আমরা নিম্নের যে 4টা অপশন সেখান থেকে পাই বিনিয়োগের সুদ প্রাপ্তি হলো মালিকানা সত্ত্বকে
বৃদ্ধি করে। সুতরাং সঠিক উত্তর হবে খ। 8 নম্বরের সঠিক উত্তর হবে খ, বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি। আচ্ছা, এবার আসি 9 নাম্বার। 9 নাম্বার বলছে ক্রয় বা বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে বাদ দেওয়া হয় কোনো বার্তা। আচ্ছা, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের আগে দুইটা জিনিস জানতে হবে। বার্তা প্রধানত দুই প্রকার, একটা হলো ক্রয় বার্তা, কারবারি বার্তা, আর একটা হলো নগদ বার্তা। কারবারি বার্তা কি? পণ্য ক্রয় ও বিক্রয়ের সাথে যে বার্তা অন্তর্ভুক্ত থাকে সেটা হলো কারবারি বার্তা। আর পাওনাদারকে পরিশোধ এবং দেনাদার থেকে আদায়ের সময় যে বার্তা প্রদান বা পাওয়া যায় সেটা হলো নগদ বার্তা। তার মানে আমাদের এখানে যেটা বলা হয়েছে, পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে আমরা যেটা বাদ দেই সেটা হলো কারবারি বার্তা। সুতরাং সঠিক উত্তর হবে ক, কারবারি বার্তা। কারবারি বার্তা। 10 নম্বর বলছে আবিরের নিকট হতে 10% বার্তায় 2700 টাকা পাওয়া গেল, এখানে বার্তার পরিমাণ কত? এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু 2700 টাকা পেয়েছি, এটা হলো বার্তা ছাড়া। তার মানে বার্তা সহ এটার মূল্য বেশি ছিল। এখান থেকে যদি আমরা সরাসরি বার্তা বের করতে চাই তাহলে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। এখান থেকে যদি আমরা বার্তাটা বের করতে চাই তাহলে একটা সূত্র প্রয়োগ করতে হবে, যেমন প্রদত্ত বার্তা না, প্রাপ্ত বার্তা। আচ্ছা, বার্তাটাই লিখি আমরা শুধু। বার্তা সমান আমরা এখানে যত টাকা পাবো ইনটু যত পার্সেন্ট বলবে। বার্তাটা বলেছে আমাকে 10%, তাইলে উপরে 10, নিচে হলো 100 মাইনাস 10, অর্থাৎ যত পার্সেন্ট বলবে এই পার্সেন্টটা থাকবে উপরে, আর 100 থেকে সেই পার্সেন্টটা বিয়োগ হবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে 10 ডিভাইডেড বাই 90, শূন্য কেটে দেই, 3 9 27 30, তার মানে হলো 300 টাকা। সুতরাং বার্তার পরিমাণ হবে 300 টাকা। আর এটা আছে হলো গ, তাহলে সঠিক উত্তর হবে গ। 11 নাম্বার। 11 নম্বর প্রশ্ন বলছে খতিয়ানকে বলা হয় কি? খতিয়ানকে প্রাথমিক বই কখনোই বলা হয় না, স্থায়ী ভান্ডার সেটা বলা যেতে পারে, কারণ খতিয়ানের হিসাবকে স্থায়ী হিসাব বলা হয়। পাকা বই, খতিয়ান পাকা বই হইতেই পারে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 2 ও 3। তাহলে 11 নম্বরের সঠিক উত্তর হবে 11 নম্বর সঠিক উত্তর হবে 2 ও 3, এবং সেটা আছে হলো গ নাম্বার, 2 ও 3। 12 নম্বর বলছে কি বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা মানে কন্ট্রা দাখিলা। সাধারণত নগদান বইয়ে বিপরীত দাখিলা দুইটা বিপরীত দাখিলা হয়। এক, নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলে, নগদ বা চেক ব্যাংকে জমা দেওয়া হলে। আরেকটা হলো ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে যদি উত্তোলন করা হয় তাহলে সেটা কন্ট্রা এন্ট্রি হয়। আর এই দুইটা এখানে আছে। প্রথম বলছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটা কন্ট্রা এন্ট্রি হবে না। ব্যাংকে জমা দান, এটা কন্ট্রা এন্ট্রি হবে। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, এটাও হবে। সুতরাং সঠিক উত্তর হবে 2 ও 3। 12 নম্বরের সঠিক উত্তর গ, 2 ও 3।
13 নম্বর সমাধানের জন্য আমাদেরকে একটা উদ্দীপক করতে হবে। সেই উদ্দীপকটা হলো, অনুজার নিকট থেকে 20,000 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয় করা হয়। এর মূল্য বাবদ 10 দিন পর 5% বাট্টায় চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। অর্থাৎ ক্রয়ের সাথে বাট্টা আছে, সেটা হলো কারবারি বাট্টা। আবার নগদ পরিশোধের সময় বাট্টা আছে, সেটা হলো নগদ বাট্টা। এখন প্রশ্ন হলো, ক্রয় হিসাবে কত টাকা ডেবিট হবে? ক্রয় হিসাবে কত টাকা ডেবিট হবে? এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তার মানে কি, আমরা যত টাকার পণ্য ক্রয় করেছি ওই মূল্য তালিকা থেকে তত টাকার বাট্টা বাদ যাবে। এখানে আমরা পণ্য ক্রয় করেছি 20,000 টাকা এবং বাট্টার হার হলো 10%। তাহলে আমাদের ক্রয় হিসাব ডেবিট হবে কত? ক্রয় হিসাব ডেবিট হবে 20,000, সেখান থেকে বাদ যাবে হলো কারবারি বাট্টা 20,000 গুণন 10%। তার মানে কি 20,000 10% করলে হলো 2,000, তাহলে আসবে হলো 18,000। সুতরাং এখানে আমাদের ক্রয় হিসাবে ডেবিট হবে 18,000। আর এটা সঠিক উত্তর আছে হলো গ। 13-র মধ্যে সঠিক উত্তর হলো গ। 14 নম্বর বলছে, ব্যাংক হিসাবে কত টাকা ক্রেডিট হবে? ব্যাংক হিসাবে কত টাকা ক্রেডিট হবে, এটা যদি আমরা করতে চাই, তার মানে এখানে আমরা পাইছি হলো, আমরা পণ্য ক্রয় করেছি 18,000 টাকা। সেখানে আমাদের বাট্টা দিয়েছে হলো 5%। যেহেতু 10 দিন পর আমরা পরিশোধ করব, সেখানে চেকের পরিমাণ কত, ব্যাংক হিসাবকে ক্রেডিট কত টাকা করতে হবে। তার মানে কি, আমরা যখন চেক প্রদান করব তাহলে আমাদের পদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কিন্তু সেটা কত টাকা হবে আমাদের বাট্টা বাদ দেওয়ার পর। আমাদের পাওনাদার আছে হলো 18,000 টাকা, সেখানে আমরা 5% বাট্টা পাই, তাহলে 18,000 গুণন 5%। তার মানে কি 18,000 থেকে 18,000 5% করলে 900, তাহলে 900 বাদ দিলে 17,100, আর 17,100 আছে হলো খ নাম্বার। সুতরাং 14 নম্বরের সঠিক উত্তর হবে খ। ওকে, দেন 15 নম্বরে বলা হয়েছে, 15 নম্বরেরটা আসছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। 15 নম্বরটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। 15 বলছে, চেকের মাধ্যমে বেতন প্রদান 10,000 টাকা, ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 1,000 টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে কত টাকা গরমিল হবে? এটা যদি সহজ কথায় বলি, আমি ব্যাংক বিবরণীতে যদি আমি চেকের মাধ্যমে পরিশোধ করি, চেকের মাধ্যমে বেতন প্রদান করি, এর মানে কি হলো ব্যাংক হিসাবকে ক্রেডিট করা। তার মানে ব্যাংক হিসাবকে ক্রেডিট করব 10,000 টাকা। খেয়াল করি, ব্যাংক হিসাবকে ক্রেডিট করব 10,000 টাকা, বাট আমি কি করেছি, ব্যাংক হিসাবকে ডেবিট করেছি 1,000 টাকা। তার মানে এটা বিপরীত দিকে করেছি। তাইলে এই ভুলটা সংশোধন করার জন্য আমাকে কি করতে হবে, এইটাকে সাথে এনে সংশোধন করতে হবে। এটা ভুল করেছি, তার মানে এটার জন্য 1,000 টাকা হবে পার্থক্য, আর সঠিক করে নিতে হবে এই 10,000 টাকা। সুতরাং এই দুইটা মিলে আমার পার্থক্য হবে 11,000 টাকা। এটা হলো একবারেই সহজ, এইভাবে মনে রাখলে সহজ। কারণ আমরা যদি বেতন প্রদান করি, সেক্ষেত্রে যাবে হলো বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, বাট আমি এখানে করেছি ডেবিট। কত টাকা? 1,000 টাকা। তার মানে 1,000 টাকা অলরেডি ব্যবধান হয়ে গেছে। তাহলে আবার যখন সঠিকটা আমি করব, যেহেতু এটা বিপরীত করেছি, আবার যখন সঠিক করব তাহলে সঠিক 10,000 টাকা করতে হবে। সুতরাং দুইটা মিলে আমার পার্থক্য হবে 11,000 টাকা। সুতরাং সঠিক উত্তর হবে গ। 15 সঠিক উত্তর গ, 11,000 টাকা। ঘ 11,000 টাকা।
এবার আসি 16 নাম্বার, নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের গড়মিলের কারণ কি? নগদান বইয়ের ব্যাংক এবং নগদান বইয়ের গড়মিলের কারণ কি? 1 নাম্বার বলেছে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। হ্যাঁ, এটা হতে পারে, কারণ আমরা চেক ইস্যু করেছি, ইস্যু করে ব্যাংকের টাকা কমিয়ে দিয়েছি, কিন্তু ওই আমাদের যে পাওনাদার আছে তারা যদি সঠিক সময়ে সেটা উপস্থাপন না করে, তাহলে আমাদের ব্যাংক উদ্ধৃত প্লাস নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃতের সাথে গড়মিল দেখা দেবে। জমাকৃত চেক আদায় হয়নি, এ কথাটার মানে হলো আমরা ব্যাংকে চেক জমা দিয়েছি, আর যখনই ব্যাংকে চেক জমা দেই তার মানে কি আমরা নগদান বইয়ে ব্যাংকের টাকা বৃদ্ধি করে দেই, কিন্তু ব্যাংক যদি সেই টাকাটা আদায় করতে না পারে তাহলে ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃতের সাথে গড়মিল দেখা দেয়। দ্বিতীয়ত হলো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর কথাটার অর্থ হলো আমাদের বা ব্যবসায়ের অথবা আমানতকারীর যদি ব্যাংকে টাকা জমা থাকে, সেক্ষেত্রে সেই টাকার উপর ব্যাংক যদি কোনো সুদ মঞ্জুর করে, তাহলে ব্যাংক কখনো ওই আমানতকারীকে ডেকে বলবেন না যে মিস্টার এক্স আসেন, আপনার ব্যাংকে তো এত টাকা জমা আছে, আপনাকে এত টাকা দিয়ে দেই, এটা কখনোই ব্যাংক বলবে না। ব্যাংক সাধারণত কি করে, ব্যাংক ওই আমানতকারীর অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি করে দেয়। এখন ব্যাংক যখন আমানতকারী টাকা বৃদ্ধি করে দেয়, সেক্ষেত্রে নগদান বই ওই আমানতকারী যতক্ষণ না পর্যন্ত এই তথ্যটা না জানবে যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ততক্ষণ পর্যন্ত সে নগদান বই লিখবে না। ফলে দুইজনের মধ্যে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত এবং ব্যাংকের পাসবইয়ের ব্যাংক উদ্ধৃতের সাথে গড়মিল দেখা দেবে। সুতরাং আমরা বলতে পারি যে উপরের 3টি কারণেই ব্যাংক নগদান বই এবং ব্যাংক বিবরণীর ব্যালেন্সের মধ্যে পার্থক্য দেখা দিতে পারে। সুতরাং সঠিক উত্তর হবে 1, 2, 3। 16 নাম্বার ঘ 1, 2 ও 3। 17 নাম্বার বলছে পরিপূরক ভুলের ফলে। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে পরিপূরক ভুলটা আসলে কি? পরিপূরক ভুল হলো রেওয়া মিলের কোনো এক পাশে, অর্থাৎ রেওয়া মিলের ডেবিট পাশে যদি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কম লিখি অথবা বেশি লিখি, আবার ঠিক অপর দিকে অন্য একটি হিসাবে যদি কোনো একটাই অন্য একটি হিসাবে যদি কম বা বেশি লিখি, তাহলে আমাদের রেওয়া মিল মিলে যাবে, কিন্তু হিসাবে ভুল থেকে যাবে। এটা হলো পরিপূরক ভুল। এখানে পরিপূরক ভুলের ফলে কি হয়, রেওয়া মিল মিলে যাবে, হিসাবে ভুল থেকে যাবে, এইটাই সাধারণত ঘটে। এখন দেখি কি বলেছে, রেওয়া মিলের উভয় দিক সমান হবে। অবশ্যই সমান হবে, কারণ ডেবিট দিকে কম লিখলে ক্রেডিট দিকেও কম লিখবে, ডেবিট দিকে বেশি লিখলে ক্রেডিট দিকেও বেশি লিখবে। এটা হলো পরিপূরক ভুলের সংজ্ঞা, মনে রাখতে হবে। অর্থাৎ এক পাশে যত টাকা কম লিখবে, অপর পাশে যদি ঠিক সমপরিমাণ টাকা কম লিখে, তখন হিসাবে রেওয়া মিলে অটোমেটিক্যালি মিলে যাবে, কিন্তু হিসাবে ভুল থেকে যাবে। দুইটি হিসাবে ভুল থাকবে, একটি হিসাবে ভুল থাকবে না। এখানে সবসময় মনে রাখতে হবে দুইটা হিসাবেই ভুল থাকবে। সুতরাং সঠিক উত্তর হবে 1 ও 2। 17 ক 1 ও 2। 18 নাম্বার, পুরাতন আসবাবপত্র বিক্রয় আসবাবপত্র হিসাবে ক্রেডিট করার পরিবর্তে বিক্রয় হিসাব ক্রেডিট করা হলে কোনো ধরনের ভুল সংঘটিত হয়। এটা সাধারণত নীতিগত ভুল বলা হয়। হিসাব বিজ্ঞান সংক্রান্ত জ্ঞানের অভাবে যে ভুলটা সংঘটিত হয়, অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করলে যে ভুল সংঘটিত হয়, সেটা হলো নীতিগত ভুল। এখানে যখন আমরা আসবাবপত্র বিক্রয় করি, তাহলে আমরা সাধারণত যেহেতু এটা স্থায়ী সম্পদ বিক্রয় করলে ক্রয় বা বিক্রয় হিসাব আসে না, ওই সম্পত্তির নাম আসে। তার মানে কি, আমাদের আসবাবপত্র হিসাবটাকে ক্রেডিট করা উচিত। সেখানে আমরা করেছি কি বিক্রয় হিসাব ক্রেডিট।
সুতরাং সেই জন্য আমাদের এটার ফলে আমাদের যে ভুলটা হলো সেটা হলো নীতিগত ভুল। সুতরাং সঠিক উত্তর হবে ক, নীতিগত ভুল। 19 নম্বর সমাধানের জন্য আমাদের একটি উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকটা হলো রেওয়া মিলে ক্রয় 50,000 টাকার স্থলে 45,000 টাকা, বিক্রয় 40,000 টাকার স্থলে 35,000 টাকা লেখা হওয়ায় ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে। প্রশ্ন হলো রেওয়া মিল তৈরিতে কোনো ধরনের ভুল হয়েছে। একটু আগে আমরা এটা আলোচনা করেছি, অর্থাৎ একটা পাশে 5,000 টাকা কম লেখা হয়েছে, আবার অপর দিকে আরেকটা পাশে 5,000 টাকা কম লেখা হয়েছে, যার ফলে রেওয়া মিল মিলে গেছে। সুতরাং এটা হলো পরিপূরক ভুল। সঠিক উত্তর হবে খ, 19 খ, পরিপূরক ভুল। 20 নম্বর বলছে রেওয়া মিলে যোগফল কত টাকা হ্রাস বা বৃদ্ধি দেখানো হয়েছে। রেওয়া মিলে যোগফল, যেহেতু দুই দিকেই আমরা 5,000 টাকা কম দেখাইছি, তার মানে হ্রাস দেখাইছি, সুতরাং সঠিক উত্তর হবে 5,000 টাকা হ্রাস। 20 নম্বরের সঠিক উত্তর হবে 5,000 টাকা হ্রাস। এটা আসলে ঘ, 5,000 টাকা হ্রাস। 21 নম্বর বলছে বিক্রিত পণ্যের ব্যয় 2 লাখ টাকা ও বিক্রিত পণ্যের ব্যয় 2 লাখ টাকা এবং বিক্রয়ের উপর মোট লাভের হার 20% হয়, তবে বিক্রয়ের পরিমাণ কত? অর্থাৎ আমার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে এবং মোট লাভের হার বিক্রয়ের উপর দেওয়া আছে। যদি আমাদের এইটা এরকম করতে হয়, তাহলে যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, তাহলে আমরা এটা করতে পারি 21 বিক্রয় করার ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মুনাফাটা যদি অ্যাড করে দেই, তাহলে আমরা বিক্রয় পেয়ে যাব। তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 2 লক্ষ টাকা, আর মুনাফাটা যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু বলছে 20%, তাহলে উপরে 20 আর নিচে 100 থেকে সেটা মাইনাস করে দিতে হবে, তার মানে 80। এটাকে যদি আমরা ক্যালকুলেটারে করি, তাহলে 0 কাটলে এখানে 50,000 টাকা চলে আসবে। সুতরাং বিক্রয়ের পরিমাণ হবে 2,50,000। তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ, 2,50,000। বাইশ নাম্বার, ভাড়া প্রদত্ত হয়েছে 125% 50,000 টাকা, এখানে অগ্রিম ভাড়া কত টাকা? ভাড়া প্রদত্ত হয়েছে 50,000 টাকা, তাহলে এখানে অগ্রিম ভাড়া কত হবে? অগ্রিম ভাড়া তাহলে এখানে আমার দেওয়া আছে 50,000 গুণ 25% বেশি, তার মানে 5 10,000। সুতরাং অগ্রিম ভাড়া হবে 10,000 টাকা। সঠিক উত্তর হলো ক। ব্যবসায়িক ব্যবহারের জন্য 60,000 টাকা মূল্যের কলকবজা ক্রয় করা হয়েছে, এর ফলে কলকবজা বৃদ্ধি পেয়েছে। অবশ্যই কলকবজা বৃদ্ধি পেয়েছে। নগদ হ্রাস পেয়েছে 60,000 টাকা, হ্যাঁ। ক্রয় বৃদ্ধি পেয়েছে না, যেহেতু স্থায়ী সম্পত্তি ক্রয় করেছি, সেহেতু এখানে ক্রয় হিসাব আসবে না। সুতরাং সঠিক উত্তর হবে 1 ও 2 ক। 23 নম্বরের সঠিক উত্তর হবে ক,
এক, ক নাম্বার 1 ও 2। 24 নাম্বার বলছে 8 কলাম বিশিষ্ট কার্যপত্রে নিম্নের কোনো শিরোনামটির প্রয়োজন নেই। 8 কলাম বিশিষ্ট কার্যপত্রে সাধারণত কার্যপত্র 10 কলাম বিশিষ্ট হয়, তবে যখন 8 কলাম বিশিষ্ট কার্যপত্র তৈরি করতে বলে তখন সমন্বিত রেওয়ামিলটা করার দরকার পড়ে না। এখানে 8 কলামের মধ্যে যা থাকে, প্রথম হলো প্রদত্ত রেওয়ামিল, সমন্বয়, তারপরে হলো বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। কিন্তু যদি 10 কলাম বলে সেখানে সমন্বিত ক্রয়টা দিতে হয়, আর 8 কলাম বলে সমন্বিত রেওয়ামিলটা দেওয়ার দরকার পড়ে না। সুতরাং সঠিক উত্তর হবে খ। 24 নম্বরের খ, সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিল। 25 নাম্বার বলছে মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোনো দাখিলার প্রয়োজন হয়। সাধারণত একটা হিসাবকালের নির্দিষ্ট হিসাবকালের শেষে মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবগুলোকে সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয়। সুতরাং সমাপনী জাবেদার মুনাফা জাতীয় হিসাবগুলো বন্ধ করার জন্য প্রয়োজন হলো সমাপনী জাবেদা। সঠিক উত্তর হবে ঘ। সমাপনী জাবেদা। 26 নম্বর বলছে স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক? পুস্তক মূল্য, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা সম্পত্তি যে মূল্যে লিখিত থাকে, অর্থাৎ বইয়ের মধ্যে যে মূল্য লিখিত থাকে সেটা হলো পুস্তক মূল্য। যেমন একটা সম্পত্তি ব্যবহার করার পর সেটার অপচয় হয়, আর অপচয়টা বাদ দেওয়ার পরেই থাকে পুস্তক মূল্য। সুতরাং ব্যবসায়ের পুস্তক মূল্য নির্ধারণ করতে হলে পুস্তক মূল্য সমান হলো ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়। সুতরাং এখানে এটা সঠিক উত্তর আছে হলো খ নাম্বার, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়। 26-এর উত্তর হবে খ, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়। এবার আসি 27 নাম্বার বলছে বিক্রয় 80,700 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 50,500 টাকা, পরিচালন ব্যয় 10,000 টাকা হলে মোট মুনাফা ও নিট মুনাফার পরিমাণ কত? তাইলে মোট মুনাফা 27 নাম্বার আসি, মোট মুনাফা সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে এখানে বিক্রয় আছে হলো 80,700 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 50,500 টাকা। তাহলে মোট মুনাফা হবে 30,200 টাকা। তারপর বলছে নিট মুনাফা, তাহলে নিট মুনাফা সমান কি? নিট মুনাফা হলো মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। এখানে পরিচালন ব্যয় হলো পরিচালন ব্যয়, তাহলে এখানে মোট মুনাফা আছে 30,200, পরিচালন ব্যয় আছে হলো 10,000, তার মানে কি নিট মুনাফা হলো 20,200। সুতরাং সঠিক উত্তর আছে হলো খ। সঠিক উত্তর হলো খ।
28 নম্বর বলছে বিজ্ঞাপন 5 বছরের বিজ্ঞাপন খরচ 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। বছরান্তে বিজ্ঞাপন বাবদ কত টাকা অবলোকন করতে হবে? বছরান্তে বিজ্ঞাপন বাবদ কত টাকা অবলোকন করতে হবে? আগে দেখতে হবে যে আমাদের বিজ্ঞাপনের পরিমাণটা কত। অর্থাৎ এখানে 28 নাম্বার বিজ্ঞাপন দেওয়া আছে হলো 10,000 টাকা। কয় বছরের জন্য? 5 বছর। তাহলে 1 বছর আসবে হলো 2,000 টাকা। তার মানে 1 বছর অবলম্বন দেখাতে হবে 2,000 টাকা। সুতরাং সঠিক উত্তর হবে ঘ। 29 নাম্বার 29 নাম্বার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা, নিট ক্রয়ের পরিমাণ 50,000 টাকা, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা। বলছে সমন্বিত 29 নাম্বার বলছে সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? তাহলে এখানে একটু সূত্রের প্রয়োজন আছে। সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুত যোগ ক্রয় বাদ সমাপনী মজুত। এখানে প্রারম্ভিক মজুত আছে হলো 60,000, ক্রয় আছে 1,50,000, 1,50,000, সমাপনী মজুত পণ্য আছে হলো 30,000। তাহলে 1,02,10,000, 30 গেলে 1,80,000। তার মানে এখানে সঠিক উত্তর হবে গ। সঠিক উত্তর হলো গ। 30 নাম্বার বলেছে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা হলে মোট লাভের উপর কি প্রভাব পড়বে? একটা জিনিস মনে রাখতে হবে, সমাপনী মজুত পণ্য যত কম হবে আমাদের মোট লাভের পরিমাণ তত কম হবে। কারণ সমাপনী মজুত পণ্য কম হলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে, আর বিক্রিত পণ্যের ব্যয় বেশি হওয়া মানে কি? মোট লাভ কমে যাওয়া। সুতরাং যদি 10,000 টাকা সমাপনী মজুত পণ্য কম হয় তাহলে মোট লাভ 10,000 টাকা হ্রাস পাবে। সুতরাং সঠিক উত্তর হবে খ, 10,000 টাকা হ্রাস পাবে। খ, 10,000 টাকা হ্রাস পায়। মোট লাভ আমাদের 10,000 টাকা হ্রাস পায়। এই হলো সিলেট বোর্ড 2024 সালে যে এমসিকিউ প্রশ্নটা এসেছিল সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের পেইড কোর্স চালু আছে। যদি কেউ চাও তাহলে পেইড কোর্সে অংশগ্রহণ করতে পারবে। সেখানে একটা মিনিমাম ফি নির্ধারণ করা হয়েছে। আর সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।